বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম শেখ মুজিবুর রহমানের নাতি এবং নাতনিরা বিয়ে করছে কোথায়? পুতুলকে বিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন একজন রাজাকারের সন্তানের কাছে। শেখ রেহানার ছেলে এবং মেয়ে বাঙালি বিয়ে করে না, ওনারা বাঙালি খুঁজে পায় নাই। তো কারা ওনারা? তো দেশের যুদ্ধ লাগলে ওনারা তো দেশ ছেড়ে চলে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী যে অধীনে যত কর্মচারী আছে সবাই তো দুর্নীতিগ্রস্ত। এখন আপনি যদি দুর্নীতিগ্রস্ত এসব রাজাকারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। যেখানে আপনারা মুক্তিযোদ্ধার সংখ্যা নিরূপণ করতে পারতেছেন না, সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের বা দরিদ্রদের কোটা কেন প্রয়োজন? আর একজন মুক্তিযোদ্ধা তার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করছে, তার সন্তানের যে দেশপ্রেম থাকবে বা তার দরিদ্রের যে দেশপ্রেম থাকবে এটা গ্যারান্টি। মুক্তিযোদ্ধা কোটা যদি চালু হয় সেখানে এই মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কেউ চাকরি এখন পাবে না, কারণ তার চাকরির বয়সও নাই। এখন যে কোটা যদি চালু হয় সেখানে চাকরি পাবে। এই আমি মনে করি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে এখন চালু করার দরকার। সে কোটাটা হচ্ছে আপনার এই দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন তাদের একটা কোটা চালু করে দেওয়া উচিত, যেখানে বেনজিরের সন্তানরা সহ মতিউরের সন্তানরা সহ সেখানে চাকরি করতে পারবে। সেই ব্যবস্থাটা করে দেওয়া উচিত এই সরকারের, কেননা তাদের তো দেশ থেকে পরবর্তী যে প্রজন্ম আসবে তারা তো তাদেরই বংশধররা হবে। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আছেন, অতএব তাদেরই একটা বংশ আসা উচিত। কেন নয় যে এই দেশ থেকে তো লুটপাট করে নিয়ে যাওয়ার মতো এই একটাই সংগঠন আছে, সেটাই হচ্ছে আপনার এই মুক্তিযোদ্ধা কোটা বাদ দিয়ে এই দুর্নীতি কোটাটা চালু করা হোক। আর একটা দেখেন দুর্নীতি করার যে সুবিধাটা দেখেন আপনি, সেখানে শুধু স্ত্রীরা সন্তানেরা করে না, এখন বান্ধবীরাও করে। ওই যে আরজিনা খাতুন একদম দেখলাম যে এই মতিউরের যে বান্ধবী, সে 3 বছরে 500 ভরি স্বর্ণই করছে ভাই। এই কুয়েতে 8-9 বছর চুল পড়ে গেছে গাড়ির তাপমাত্রায় গরমে, 10 লাখ টাকা ব্যাংকে জমাইতে পারি না, 3 বছরে 500 ভরি স্বর্ণই সে ইয়া করে। টিনের ঘর থেকে আসে আপনার এই কি মহাবিলাসবহুল এক বাড়ি কইরা বসে তার গ্রামের বাড়িতে। এই অবস্থা, দেশের জনগণ বা সাধারণ মানুষকে ভাবার মতো কেউ নাই ভাই। এখন যারা আছে তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত, দেশের সাধারণ মানুষের ভাবার মতো কেউ নাই। আর যারা ভাবে তারা আপনার এই টক শোতে আসে, তারা কথা বলে বা বিরোধী দলে আছে, তাদের করার কিছু নাই, তারা শুধু আলোচনাই করতে পারবে, কিন্তু দেশের জনগণের এর কোনো কিছু করতে পারবে না। ধন্যবাদ মনির ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আব্দুর রহিম আনমিউট করে প্রশ্ন করেন। আব্দুর রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম মনির ভাই এবং মামুন মাহমুদ ভাই আর রাজু ভাই, আপনাদেরকে সালাম জানাই। আর ওই ভদ্রলোক নতুন ওনার নামটা আমি বুঝতে পারতেছি না, ওনাকেও সালাম জানাই। আমি বেসিক্যালি মামুন মাহমুদ ভাইকে প্রশ্নটা করতে আসছিলাম। উনি টেবিল টকে যখন ছিলেন ওনাকে প্রশ্ন করার জন্য আমি লাইভে ছিলাম অনেকক্ষণ। তো আমি মামুন মাহমুদ ভাইকে একটা প্রশ্ন করতে চাই। উনি যে আমাদের মাননীয় প্রধান ব্যাপারে কিছু কথা বলছেন, আমি এখন মামুন মাহমুদ ভাইকে বলতে চাই 1975 সালে 15ই আগস্টের বিপ্লবের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বোনকে 12 জায়গা দিয়েছে, 12 ওনাকে পালন করছে, লালন করছে, ওনাকে খাওয়াইছে, ওনাকে পড়াইছে। বর্তমানে আপনার সন্তানকে, আমার সন্তানদেরকে শাসন করার জন্য ভারত মাননীয় প্রধানমন্ত্রী কন্যাকে এখন লালন করতেছে, পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতের বিপক্ষে যাবেন আর ভারত কেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে থাকবেন না, এই ব্যাপারটা একটু বলবেন। আর কোটার ব্যাপারে আমি যেটা বলবো, ওই ক্যাপ্টেন মারুফ রাজুবের কথাটাই, যেখানে আপনারা মুক্তিযোদ্ধার সংখ্যা নিরূপণ করতে পারতেছেন না, সেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের বা দরিদ্রদের কোটা কেন প্রয়োজন? আর একজন মুক্তিযোদ্ধা তার জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করছে, তার সন্তানের যে দেশপ্রেম থাকবে বা তার দরিদ্রের যে দেশপ্রেম থাকবে এটার গ্যারান্টি কোথায়? কারণ আমরা জানি 1971 সালে মুক্তিযোদ্ধা বাবার সন্তান ছিল রাজাকার, আবার রাজাকার মুক্তিযোদ্ধার বাবা ছিল, মুক্তিযোদ্ধা সন্তানের বাবা ছিল রাজাকার। তা আমার স্পষ্ট প্রশ্ন, যদি মুক্তিযোদ্ধাদের কোটা পদ্ধতি থাকতে হয় তাহলে যেসব মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছেন, রাজনীতি করতেছেন, ওই মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের দেশের শাসন বার্তা তুলে দেওয়া হোক। আর ওনাদেরকে বলা হোক 1970 সনের আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি বিদায় আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ওনারা 1971 সনে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন। ওনারা আবার দেশের শাসনভার হাতে নিয়ে আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হোক। এটা মামুন মাহমুদ ভাই এবং ক্যাপ্টেন মারুফ ভাইয়ের কাছে আমার স্পষ্টভাবে আবেদন। আর এখানে তো আওয়ামী লীগের কেউ নেই, আওয়ামী লীগের লোকদের কাছে আমার অত্যন্ত বিনীয় একটা আবেদন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মরহুম শেখ মুজিবুর রহমানের নাতি এবং নাতনিরা
বিয়ে করছে কোথায়? পুতুলকে বিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন একজন রাজাকারের সন্তানের কাছে। শেখ রেহানার ছেলে এবং মেয়ে বাঙালি বিয়ে করেন, ওনারা বাঙালি খুঁজে পায় নাই। তো কারা উনারা? তো দেশের যুদ্ধ লাগলে ওনারা তো দেশ ছেড়ে চলে যাবেন। তো মামুন মাহমুদ ভাই এবং ক্যাপ্টেন মারুফ ভাইরে বলবো, আমরা 1931 সনের রাজাকার এবং মুক্তিযুদ্ধ দেখি নেই। আমরা বর্তমান পরিস্থিতিতে 2024 এবং 25 সালে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের স্বরূপ দেখতে চাই। আর সঞ্চালক সাহেবকে বলবো, যদি কখনো ভারত আক্রমণ করে, কারা ভারতের পক্ষে থাকবে আর কারা স্বাধীন বাংলাদেশের পক্ষে থাকবেন, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করুন। এবং আমি মামুন মাহমুদ ভাইয়ের কাছে আমার প্রশ্নগুলার অত্যন্ত উত্তর আশা করছি। বিশেষ করে যদি কোটা পদ্ধতির দরকার হয়, তাহলে মুক্তিযোদ্ধাদেরকে দেশের শাসনভার দিয়ে দেওয়া হোক। জি, ধন্যবাদ আব্দুর রহিম, ধন্যবাদ আপনাকে। মনির আনমিউট করে প্রশ্ন করুন। ধন্যবাদ এনাম ভাই এবং দুজন রাজনীতিবিদ, একজন সাবেক সেনাবাহিনী অফিসার। আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন তখন ছিল কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন আওয়ামী লীগ ওই সময় হাতুড়ি লীগ, হেলমেট লীগ দিয়ে বন্ধ করতে না পারে উনি কি করলেন, পুরো কোর্টের পকেটই কেটে ফেললেন। এখন আবার ওনাদের মাধ্যমে কোর্টের গাড়ে বন্দুক রেখে আবার ওটা ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন। কিন্তু এখনো তো ওরা কোটা বিরোধী আন্দোলন করে না, কোটা সংস্কার আন্দোলন করতেছে। তাহলে মুক্তিযুদ্ধের সময়কার 60,000 মুক্তিযুদ্ধ এখন কিভাবে 2.5 লাখ মুক্তিযুদ্ধ হলো? দিন দিন কি মুক্তিযুদ্ধের সংখ্যা বাড়তেছে নাকি? এখন কি প্রতিদিনই মুক্তিযুদ্ধ হচ্ছে নাকি? তাহলে আপনারা যদি মুক্তিযুদ্ধ কোটা সংস্কার করেন এবং আমরা যে প্রবাসীরা দেশে বর্তমানে অবদান রাখতেছি, আমাদেরকে কোটার অন্তর্ভুক্ত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজের মধ্যে লেখাপড়ার চাকরির মধ্যে সুযোগ সুবিধা প্রদান করা হোক। দ্বিতীয় কথা হচ্ছে, আর আরেকটা কথা হচ্ছে, বর্তমান সময়ে প্রধানমন্ত্রী যে অধীনে যত কর্মচারী আছে সবাই তো দুর্নীতিগ্রস্ত। এখন আপনি যদি দুর্নীতিগ্রস্ত এসব রাজাকারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিন, জনগণ ভালো নেতৃত্ব খুঁজে বের করুক। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি, ধন্যবাদ। ইয়াকুব খান আনমিউট করে প্রশ্ন করেন, কার কাছে প্রশ্ন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, অসংখ্য ধন্যবাদ। আমি দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা আমি বাবু ভাইকে করি। বাবু ভাইয়ের একটা কথা বললেন, কোটা সংস্কার মুক্তিযোদ্ধা। আমার আপনার কাছে আমার জানার ইচ্ছা, কোটা সংস্কার আন্দোলন 1972 সালে যখন হয় তখন 30%, 2018 তো সেটাকে বর্তমান সরকার 56% পর্যন্ত চাকরি দিয়ে আছে। তার একটা জলযন্ত্র প্রমাণ হলো 2011 না হয় 12তে যখন আপনার বিভিন্ন সংস্থার মধ্যে চাকরি দেওয়া হয়, সেখানে শুধু ভুয়া মানে মুক্তিযোদ্ধাদের সন্তান হিসাবে চাকরি দেওয়া হয়েছে। তাহলে আপনার কাছে আমার জানার ইচ্ছা, এই মুক্তিযোদ্ধা যে কোটা সংস্কার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করে, আপনি কি মনে করেন সেই কোটা সংস্কার থাকা দরকার? যখন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় কেউ আন্দোলন করে নাই, মুক্তিযোদ্ধাদের ওয়াইফকে ভাতা দেওয়ার জন্য কেউ আন্দোলন করে নাই, কিন্তু যখন ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি হয় তাহলে কি সেই কোটা দরকার আছে? এটার একটা উত্তর। দ্বিতীয় প্রশ্নটা আমি মারুফ ভাইয়ের কাছে করতে চাই, আমার শ্রদ্ধেয় ভাজন একজন মানুষ। মারুফ ভাই, আপনার কাছে আমার জানার ইচ্ছে, এই কোটার ভিত্তিতে চাকরি দেওয়ার জন্য বাংলাদেশে আজ পর্যন্ত কোন সেক্টরে, যেমন বর্তমান সরকারের যে কেউ আসলে বলে, যখন আমরা প্রশ্ন করি যে ভিন্ন রাষ্ট্রের লোক এসে কেন আমার দেশে চাকরি করে, তখন তারা বলে যে আমার দেশে ওই রকম ট্যালেন্ট বা ওই রকম শিক্ষিত লোক নাই। তাহলে কি আমার প্রশ্নটা হলো, এই কোটা সংস্কারের কারণে ওই যোগ্য লোকগুলাকে যোগ্য জায়গায় না বসানোর কারণে, কোটা সংস্কারের কারণে ভারত থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তাদেরকে এনে কাজ করাচ্ছে বাংলাদেশে। বর্তমানে যে 2 লক্ষ লোক যে চাকরি করে বাংলাদেশে, সেটাকে কোটা সংস্কারের ভিত্তিতে চাকরি দেওয়ার কারণে কিনা? এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে যান।